আজকের এই ভিডিওটা একটু অন্য ধরনের। আপনারা প্রত্যেকেই কম বেশি এই কথাটা বলেন যে পুজো করছি, দান করছি, মন্ত্র জপ করছিস, কিন্তু সমস্যা বারবার কেন একই আসছে। প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সমস্যা আছেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেউ জীবনে বারবার একই ধরনের সমস্যার মধ্যে পড়ে কেন? কেউ বারবার ভুল মানুষের প্রেমে জড়িয়ে পড়ছে, কেউ বারবার প্রতারিত হচ্ছে, কেউ বারবার একই ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কেউ যতই চেষ্টা করুক, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, জপ করছে, ধ্যান করছে, হোম যজ্ঞ সব করছে, স্টোন পড়ছে, জীবনে সাফল্য যেন ঠিক হাতের সামনে এসে আবার দূরে সরে যাচ্ছে। আবার কেউ কেউ এটাও মনে করে আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমি পুজো করছি, দান করছি, মন্ত্র জপ করছি, তাহলে আমার জীবনে এত সমস্যা কেন? এবার প্রশ্ন হচ্ছে, আমরা একটা কথা অ্যাস্ট্রোলজাররা প্রায় বলে থাকি, পাস্ট লাইফ কার্মা, এই কথাটা বলে থাকি, বা আপনার বাস্তবিক জীবনের কার্মা। কার্মা কি সত্যি সত্যি কাটা যায়? অনেকে বলে এই পুজো করুন, এই যে খারাপ কর্ম আছে সে কর্মটা কেটে যাবে, এই মন্ত্র জপ করুন, তাহলেই কর্মফল কিন্তু শেষ হয়ে যাবে, এরকম কিন্তু অনেকেই বলে। লক্ষ্য করে দেখবেন, এবং আপনারাও সরাসরি এখন আবার লক্ষ্য করে দেখা যায় এসে এসে বলছেন যে যেহেতু শনির 7.5 চলছে, তাহলে কোন মন্ত্র জপ করলে 7.5 প্রভাব কমবে। আপনারা বলেন এই কথাগুলো। একটু কখনো ভেবে কি দেখেন, বাস্তব জীবন কি এতটাই সত্যি সহজ? যদি শুধু একটি মন্ত্র জপ করলেই বহু বছরের সমস্ত ভুল সিদ্ধান্ত, অন্যায় কাজ, মানুষের প্রতি আচরণ এবং মানসিক প্যাটার্ন মুছে যেত, তাহলে তো পৃথিবীতে কারোর জীবনে দীর্ঘমেয়াদী সমস্যাই থাকবে না। ভিডিওটা তৈরি করার একটাই কারণ, যারা মন্ত্র জপ করছেন, ধ্যান করছেন বা পুজো পাঠ নিয়ে থাকেন, জীবনে অনেক দুঃখ কষ্ট রয়েছে। ভিডিওটা শুনলেই বুঝতে পারবেন যে আপনাদের সমস্যা ঠিক কোন জায়গায় হচ্ছে, সমস্যার মূল উৎস কী। আমি অনেককেই যারা যারা এসেছে, প্রচুর লোক আসে, তাদেরকে ওভার দ্য ফোন বোঝাবার চেষ্টা করি। আরও একটা আমি মনে করলাম কি যে তাদের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করে দেওয়া দরকার, এবং যারা এই প্রশ্নগুলো করে না, হয়তো মনে মনে ভাবছে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। তাহলে আসুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গভীরভাবে বুঝব কর্মা আসলে কি, কর্মা বা কর্মফল কি সত্যি কেটে যায়, জ্যোতিষশাস্ত্রে কর্মফলের সংকেত কোথায়, কেন এই একই সমস্যা জীবনে বারবার ফিরে আসছে, পুজো পাঠ, ধ্যান, মন্ত্র এবং আধ্যাত্মিক সাধনা কীভাবে কর্মফলের ওপর কাজ করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কর্মফল পরিবর্তনের প্রকৃত বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক পদ্ধতি কী। দেখুন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে কর্মা মানে কি, বা কর্মা যেটাকে বলা হয়। আমরা সাধারণভাবে কর্মা বলতে বুঝি আমি ভালো কাজ করলে ভালো ফল পাবো এবং খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। কিন্তু দেখুন, কর্মতত্ত্ব এর চেয়ে অনেক বেশি কিন্তু গভীর। কর্মা শুধুমাত্র বাইরের কাজ নয়, কর্মা তৈরি হয় আপনার কাছ থেকে, আপনি কি করেছেন। 2, আপনার কথাবার্তা থেকে, আপনি কাউকে কি বলেছেন। 3, আপনার চিন্তা থেকে, আপনি মনে মনে কি ভাবছেন। 4, আপনার উদ্দেশ্য থেকে, আপনি যে কাজটি করেছিলেন, যে কোনো কাজ, সেটা কোন উদ্দেশ্য থেকে করেছিলেন। 5, আপনার বারংবারের অভ্যাস থেকে, আপনি কি একই ভুল বারবার করছেন কি না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটি ভুল কাজ হয়তো একবারের ঘটনা, কিন্তু একই ধরনের ভুল কাজ যদি আপনি বারংবার করেন, তখন সেটি আপনার কার্মিক প্যাটার্ন তৈরি হয়ে যাবে। মনে রাখবেন, উদাহরণস্বরূপ, একজন মানুষ বারবার এমন মানুষকে বিশ্বাস করছে যারা তাকে প্রতারণা করছে। প্রথমবার দেখুন এটা হয়তো সেই ব্যক্তির নিজেরই ভুল হলো, দ্বিতীয়বার হয়তো পরিস্থিতির ভুল হলো, কিন্তু যদি জীবনে বারংবার একই ঘটনা ঘটতে থাকে, তখন প্রশ্ন তো করতেই হবে, আমি কি ভুল মানুষকে বেছে নিচ্ছি। এখানেই কর্মা এবং মনোবিজ্ঞানের একটা গভীর সম্পর্ক রয়েছে। দেখুন, কর্মা কি আসলে একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন। দেখুন, আধুনিক বিজ্ঞান এবং মনোবিজ্ঞান আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, মানুষ অনেক সময় অচেতনভাবে একই ধরনের সিদ্ধান্ত কিন্তু বারবার নিয়ে থাকে। সে বুঝতেও পারে না এক সিদ্ধান্তের পাঠটা বা ধাঁচটা একই রকম হচ্ছে, কিন্তু কেন? কারণ আমাদের মস্তিষ্ক পরিচিত জিনিসকে কিন্তু নিরাপদ বলে মনে করে। যেমন, যে ব্যক্তি ছোটোবেলায় সবসময় অশান্তি দেখেছে, তিনি বড় হয়ে কখনো কখনো অশান্ত পরিবেশকেই স্বাভাবিক মনে করতে পারে। যে ব্যক্তি ছোটোবেলায় ভালোবাসা পেতে কষ্ট পেয়েছে, তিনি বড় হয়ে এমন সম্পর্ক বেছে নিতে পারে যেখানে তাকে ভালোবাসার জন্য লড়াই করতে হবে, কারণ তিনি ওটাতেই মানসিক প্যাটার্নটা, মেন্টাল যে প্যাটার্ন থাকে, থিঙ্কিং প্যাটার্ন থাকে, থিঙ্কিং প্যাটার্নে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে।
তারপর সে ভাববে কি আমার কার্মা খারাপ, কিন্তু অনেক সময় বাস্তবতা হলো তার মস্তিষ্ক একটি পরিচিত প্যাটার্নকে বারবার পুনরাবৃত্তি করছে। অর্থাৎ কার্মা শুধু অতীতের শাস্তি নয়, অনেক সময় কার্মা হলো অতীতের কাজ, তার সঙ্গে বর্তমান অভ্যাসের যোগফল, তার সঙ্গে ভবিষ্যতের সিদ্ধান্ত। এই কারণেই শুধু বাইরে কোনো উপাচার করলেই সব সমস্যার সমাধান হয় না। যদি আপনার চিন্তা, অভ্যাস এবং সিদ্ধান্ত দেখুন একই থাকে, তাহলে ফল অনেক সময় কিন্তু একই থাকবে। আমি আলোচনাটা আরও গভীরভাবে এগোবো, খুব ইন্টারেস্টিং আলোচনা। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। কোনো সামান্য দু এক কথা আলোচনা না, সম্পূর্ণ গোপনীয়তা বা সিকিউরিটি মেনটেন করে আপনি তাতে স্যাটিসফাইডও হবেন এমন নয়। আমাদের কাছে চেম্বারে এসে দেখালেই তবেই একমাত্র আপনাদের সমস্যা মিটবে, এরকম ব্যাপারটা নয়। আপনি ওভার দ্য ফোন আমাদের সঙ্গে কনসালটেশন করতে পারেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে কনসাল্ট করছেন এবং তারা হ্যাপি আছেন। তাই জন্যই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে কোনো রকমের সমস্যার কোনো ব্যাপারই নয়, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন এবং ওভার দ্য ফোনেই স্যাটিসফাইড হবেন। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, বুকিং করবেন। বুকিং মাস্ট, বুকিং ছাড়া দেখা হয় না। আপনার ডেট টাইম প্লেস দেবেন, আমরা একদিন সময় নেব, একদিন পর আপনার সঙ্গে কনসালটেশন করব ওভার দ্য ফোন, ডিটেল আলোচনা। আর হ্যাঁ, ডেট টাইম প্লেস দেওয়ার সঙ্গে আপনার সমস্যাগুলোকে মেনশন করবেন। অনেকে ফ্লাইং জিজ্ঞেস করে সমস্ত কিছু নিয়ে বলুন, এই রকমভাবে নয়, টোটাল সমস্যাটাকে উল্লেখ করে দেবেন এবং কি কি প্রশ্ন তারপর জানতে চাইছেন 1 2 3 4 5 করে লিখে দেবেন। ওভার দ্য ফোন একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার আপনি পাবেন এবং আপনি স্যাটিসফাইডও হবেন। আর হ্যাঁ, রেমিডির ভয়ের কোনো ব্যাপার নেই। এমন নয় কি লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকার রেমিডি আপনাদেরকে গুছিয়ে দেওয়া হয়। অনেকেই মনে করে অ্যাস্ট্রোলজারের কাছে আসা মানে প্রচুর টাকা রেমিডি দেবে, সেটা করা সম্ভব হবে না। না, এরকম কোনো ব্যাপার একেবারেই নয়। আপনি আমাদের সঙ্গে কনসালটেশন করালেই বুঝতে পারবেন যে অনেক হরোস্কোপ সাইকোলজিক্যাল কাউন্সেলিং থেকেও কিন্তু অনেক সময় কিন্তু ঠিক হয়ে যাবে এবং হরোস্কোপ কাউন্সেলিং তো তার সঙ্গে করেই দেওয়া হয়। তাই জন্য অত ভয় না পেয়ে যে কোনো সমস্যা থাকলে সরাসরিভাবে চলে আসুন, হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না, কল করলে ধরা পসিবল হয় না। তাই জন্যেই আমি বলবো যে যদি মনে করেন কনসালটেশন করে নিতে পারেন। তো যেখানে ছিলাম, দেখুন অ্যাস্ট্রোলজিতে কর্মফল কিভাবে দেখা হয়। দেখুন, অ্যাস্ট্রোলজিতে যদি আপনি কর্মফল দেখতে চান, জন্মছককেই কিন্তু এটা বলা যেতে পারে। আমাদের জন্মছক যে আমরা বাচ্চাটা নিয়ে এসেছি, ওই বাচ্চাটা আসলে কি, দেখুন আপনার পাস্ট লাইফ, তারও পাস্ট লাইফের জন্মান্তরের কর্মফলের একটা ব্লু প্রিন্ট, একটি কসমিক প্যাটার্ন ম্যাপ। অর্থাৎ আপনার জন্মের সময় আকাশের গ্রহগুলির অবস্থান আপনার জীবনের সম্ভাব্য প্রবণতা সম্পর্কে কিছু নির্দেশ দিতে পারে। মানে আপনি যখন ভূমিষ্ঠ হচ্ছেন তখন জন্মের ওই সময়টাতে মহাকাশের গ্রহগুলো কোথায় কোন জায়গায় ছিল, সেই যে পিকচারটা, সেই পিকচারটা আপনার পুরো জীবনটাকে কিন্তু চালাবে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার আছে, জ্যোতিষশাস্ত্র ভাগ্যকে সম্পূর্ণভাবে স্থির কিন্তু করে না, এটা কিন্তু মনে রাখবেন। এরকম নয়, যদি তাই হতো যে কোনো মানুষ পৃথিবীতে অনেক বড় জায়গায় ইচ্ছে হলেই চলে যেতে পারত। বরং জন্মছক আমাদের যেটা দেখায় কোথায় চ্যালেঞ্জ বেশি হতে পারে। একটা জন্মছক স্টাডি করলে আপনি কি কি জানতে পারবেন, বা হরোস্কোপটা নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাবেন তিনি কি কি বলতে পারবেন, কোথায় আপনার চ্যালেঞ্জ বেশি হতে পারে, কোন ধরনের অভিজ্ঞতা বারবার আসতে পারে, কোথায় মানসিক দুর্বলতা থাকতে পারে, কোন কোন ক্ষেত্রে বেশি সচেতন হওয়া প্রয়োজন, আপনার জীবনে কোন সাইডে গেলে উন্নতি হবে, আপনার জীবনে কোন পার্টের সমস্যা আছে, আপনার জীবনে কোন জায়গা থেকে আর্থিক উপার্জন হবে, কখন হবে, কোন কোন জায়গায় সাবধানে থাকবেন, এইগুলোই অ্যাস্ট্রোলজার একটা আপনার জন্য করতে পারে। এবার দেখুন কর্মফলের সঙ্গে কোন গ্রহগুলির সম্পর্ক রয়েছে আমি বলবো। তার আগে বলবো, নিশ্চয়ই এই যে কসমিক প্যাটার্ন ম্যাপটা বললাম, হরোস্কোপটা বললাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কোনো ম্যাজিক নয়। অ্যাস্ট্রোলজার কোনো ম্যাজিক দেখাবার জন্য কোথাও বসে নেই। যে যে সমস্যা আছে সে সমস্যাগুলো আপনাকে আইডেন্টিফাই করে সে বলে দেওয়া হবে এবং যে কোনো অ্যাস্ট্রোলজারই তাই করবে। ট্রু অ্যাস্ট্রোলজার যারা হয় তারা তাই করে। আমিও দেখেছি যে ইউটিউবেও আছে, আপনারাও খুঁজলে দেখতে পাবেন যে আপনার এখানেই প্রবলেম আছে, যার কারণের জন্য অনেক ক্ষেত্রে সাড়ে সাথী চললে আমরা রেমিডি সাধারণত অনেক অ্যাস্ট্রোলজার দেখবেন দেয় না, যে আপনি এখন যান, আপনি 1.5 বছর পর আসুন, 2 বছর পর আসুন। কেন এই কথাটা বলে? তার কারণটা কি, সে নিজের নামটা খারাপ করতে চায় না। সে জানে যে এখন রেমিডি দিয়েও কাজ হবে না, তাই জন্যই কিন্তু সে রিফিউজ করে দেয় এই সময়ের পড়াশোনা। তাহলে মানে কি, একটা খারাপ দশা অন্তর্দশা চলছে, ধরুন গোচর খারাপ আছে, সে কিছু দিল না, সে বললো এই একটা টাইম ফ্রেম বলে দিল, যেন ওই ফ্রেমে গেলে তার ওই নেগেটিভ সময়টা সে পেরিয়ে যেতে পারবে, তখন তাকে দিলে তার কাজ হবে, এরকম ব্যাপারটা। তো
এবার দেখুন, কর্মফলের সঙ্গে যে যে গ্রহগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যুক্ত থাকে, প্রথম হচ্ছে শনি, কর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ। শনি মানে শুধু দুঃখ না, শনি মানে আপনারা জানেনও যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার, দায়িত্ববোধ, সময়, ধৈর্য, শৃঙ্খলাবদ্ধতা, বাস্তবতা, ফলের বিলম্ব, কর্মের পরিণতি। আচ্ছা, শনি অনেক সময় মানুষের জীবনে এমন পরিস্থিতি তৈরি করে দেয় যেখানে মানুষ নিজের ভুলের দিকে তাকাতে হয়। মানে আপনি লক্ষ্য করুন, আমি 7.5 ভিডিওতে এগুলো বলেছি, 7.5 আরও সিরিজ আসছে, আপনারা দেখবেন। 7.5 চলছে, তখন একটা সম্পর্কের ব্রেকআপ হলো, মানে সম্পর্কটা একদম কমজোরি হয়ে উঠলো। ব্রেকআপ তো শনি করায় না, একটা কমজোরি করে দেয়। এবার আপনি ভাবছেন যে এটা কেন ব্রেকআপ হলো, বা ব্রেকআপের জায়গায় চলে যাচ্ছে, কমজোরি হয়ে যাচ্ছে। আপনি একটু আপনার যখন সম্পর্কটা হয়েছিল সেখান থেকে একটু আজ পর্যন্ত হিসেব করে দেখবেন আপনি সম্পর্কটা ক্ষেত্রে কোথায় কোথায় জীবনে ভুল করেছেন। আদৌ সে ব্যক্তি আপনার জন্য ঠিক ছিল? আগেও বলেছি, এখনও বলছি, 7.5 বা ঢাইয়া, বিশেষ করে 7.5 বা শনি নিজের দশা অন্তর্দশাকালে সেই সমস্ত জিনিসে আপনাকে ফাঁসাবে যে জিনিসগুলো অতীতে আপনি ভুল করে এসেছেন। নিজের দশা অন্তর্দশাকালে বা 7.5 চলাকালীন, ঢাইয়া চলাকালীন শনি যখন খুব স্ট্রং হয়ে ওঠে জন্মছকের জন্য, যে কোনো কারোর জন্মছক, মানে আমার আপনার বলে নয়, যে কোনো কারোর জন্মছকের জন্য, এটা আমার ক্ষেত্রেও হয়ে যাবে, যে বা আপনার ক্ষেত্রেও হবে, যে যেখানে যেখানে আপনার অতীতে ভুল ছিল এই জীবনে, সেই জায়গাগুলোতে শনি 7.5 ঢাইয়া বা শনি নিজের দশা অন্তর্দশাকালে যখনই ঢুকে গেল, সামনে এলো, সঙ্গে সঙ্গে সমস্ত ভুল সিদ্ধান্তগুলো একে একে আপনার সামনে আসতে শুরু করলো। এবার আপনি কি ভাববেন? শনি খারাপ, এরকমই ভাববেন। তার শনির দোষটা কোথায়? এগুলো তো ঠিক নয়। শনি অনেক সময় মানুষের জীবনে এমন পরিস্থিতি, আবারও বলবো, তৈরি করে যেখানে মানুষকে নিজের ভুলের দিকে, অতীতের ভুলগুলোর দিকে তাকাতে হবে। আপনি যদি জীবনে দায়িত্ব এড়িয়ে যান, শনি আপনাকে দায়িত্বের সামনে দাঁড় করাবে। আপনি যদি শর্টকাট চান, শনি আপনাকে ধীরে চলতে শেখাতে পারেন। এটা কিন্তু মনে রাখবেন। আপনি যদি অন্যায় করে সুবিধা নেন, শনি সময়ের মাধ্যমে তার ফল দেখাতে পারেন। তাই শনি সবসময় শাস্তিদাতা নয়, শনি অনেক সময় হলেন আপনার জীবনে কঠিন শিক্ষক। আমি অনেক আগে একটা, মানে আমাদের চ্যানেলে আমরা একটা ভিডিও করেছিলাম সবাই মিলে, সেই ভিডিওটার মধ্যে অনেক আগেকার ভিডিও, এটা তো এখন অনেকটা এগিয়ে গেছে, মানে অনেক ওল্ড যারা আছে আমাদের চ্যানেলে, পুরনো যারা দর্শক বন্ধু আছে তারা জানেন যে একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এরকম, যে শনি হচ্ছে একটা স্কুলের কড়া হেড স্যার, এরকম টাইপের জীবনের কঠিন শিক্ষক, এর বেশি কিছুই নয়। আচ্ছা, এরপর হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, যে প্ল্যানেটটার কথা না বললে নয়, সে হচ্ছে, আপনারা নিজেরাও জানেন কার কথা বলছি, রাহু। রাহু হচ্ছে অসম্পূর্ণ আকাঙ্ক্ষার গ্রহ। রাহু মানুষকে এমন জিনিসের দিকে টানতে থাকবে যার প্রতি অতিরিক্ত আকর্ষণ তৈরি হবে। আপনি একটু দেখে নিন, যে জিনিসের প্রতি আপনার অতিরিক্ত আকর্ষণ আছে সেটা হচ্ছে কিন্তু রাহু। দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি রাহু যুক্ত, বিশেষ করে বা দ্বাদশে রাহু আছে বা পঞ্চমে রাহু আছে, আপনি লক্ষ্য করে দেখবেন এই সকল জায়গাগুলো নিয়ে আপনার অতৃপ্ত একটা বাসনা রয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখুন, অতিরিক্ত অর্থের লোভ, অতিরিক্ত ক্ষমতার লোভ, মানুষের স্বীকৃতির লোভ, সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি, অস্বাভাবিক উচ্চাকাঙ্ক্ষা যেটা স্বাভাবিক নয়। রাহুর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আরও চাই। এটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস, এই জিনিসটা হলো সব থেকে ডেঞ্জারাস, যে রাহুর নেচারটাই হলো আরও চাই, আমার আরও চাই। আপনি যতই দেন না কেন তার মন ভরবে না। আপনি দেখুন, লগ্নে রাহু আছে, জীবনে ওপরে উঠতে চাই, ওপরে প্রচুর ফেম হবে, প্রচুর নাম হবে, সবার ওপরে যাব, কিছুতে কোনো কিছুতে স্যাটিসফাইড নয়। দ্বিতীয়ভাবে রাহু বা দ্বিতীয় পতির সঙ্গে রাহু আছে, আপনি দেখুন আরও চাই, আরও চাই, আরও চাই, আরও চাই, হ্যাঁ, এই রকম টাইপের। অর্থ লাগবে, আমার হতেই হবে। যদি দ্বাদশে রাহু থাকে, ফরেন কান্ট্রিতে আমি সেট আপ করবো, ফরেন কান্ট্রিতে আমি থাকবো, আমাকে পেতেই হবে, চাই, এই জিনিসগুলো কিন্তু আসবে। পঞ্চমে রাহু কিছুতেই স্যাটিসফাইড নয় প্রেম করার ক্ষেত্রে, প্রেম করছে, কিছুদিন করলো, পুরনো জিনিস ভালো লাগছে না, আবার নতুন প্রেমে আকৃষ্ট হচ্ছে। একটি জিনিস পাওয়ার পরেও মনে হয় আরও চাই, আরও টাকা, আরও জনপ্রিয়তা, আরও ক্ষমতা, আরও ভালো সম্পর্ক। এই অসীম চাওয়া অনেক সময় মানুষকে নিজের কর্মফলের মধ্যে আটকে রাখে। রাহুও তাই, যে সে সমস্ত জিনিসেই আপনাকে ফাঁদে ফেলবে, যে সমস্ত জিনিসে আপনি পাস্ট লাইফে লোভ করে ভুল করেছিলেন। এটা বুঝতে হবে, আপনি লক্ষ্য করে দেখুন, এটা ম্যান টু ম্যান হলে আরও ভালো বোঝা যাবে। আমাদের কাছে যারা আসে আমরা তাদেরকে বলে দিই, যে ধরুন পঞ্চমে রাহু আছে, বারংবার প্রেম কাটছে, ভালো কথা প্রেম কাটছে, সে অ্যাস্ট্রোলজারের কাছে গেল, আমাদের কাছেও এলো। আমি এটা কথা আপনাদেরকে বলে দিই, লক্ষ্য করে দেখবেন যে সে একই ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে পার্টনার চুজ করছে, ন্যাচারালি তার প্রেমটাও একই রকমভাবে কাটছে।
বুঝতে পারছেন তো কী বলছি? এই একই ধরনের জিনিস, এই অসীম চাওয়া, আরও চাই, আরও চাই, আরও ভালো সম্পর্ক, আরও ভালো অর্থ, আরও ভালো প্রতিপত্তি, এইগুলো মানুষের নিজের কর্মফলের মধ্যে নিজেই মানুষ নিজেকে আটকে রেখে দেয়। কেতু কি? অতীতের অসম্পূর্ণতার প্রতীক। কিন্তু অনেক সময় দেখা বিচ্ছিন্নতা, অতীতের অভিজ্ঞতা, অকারণ ভয়, কোনো বিষয়ের প্রতি অদ্ভুত দূরত্ব, হঠাৎ ছেড়ে দেওয়ার প্রবণতা। অনেক সময় মানুষ বুঝতে পারে না কেন তিনি কোনো নির্দিষ্ট বিষয় থেকে বারবার দূরে সরে যাচ্ছেন। জ্যোতিষশাস্ত্র এই ধরনের প্রবণতাকে কার্মিক প্যাটার্নের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, অর্থাৎ কীরকম যে কেতু কী, দেখুন রাহু মানে আকর্ষণ, কেতু মানে বিকর্ষণ। আমি আগেও বলেছি যে রাহু ফল না দিলে কেতু সেখান থেকে কাটবে না। রাহু আপনার কোনো জিনিসের প্রতি আকৃষ্ট করবে আর কেতু সেখান থেকে কিন্তু কেটে দেবে। কেতু সবসময় চায় বিচ্ছিন্নতা, একটা ডিস্টেন্স, একটা অনুভূতি সূচক ব্যাপার। যে জায়গা, যে ঘরে আপনার জন্মছকে কেতু আছে সেই জায়গার প্রতি আপনার ইন্টারেস্ট প্রায় অনেকটাই কম। আপনি লক্ষ্য করে দেখবেন লগ্নে কেতু আছে, আপনি সবার সঙ্গে ঠিক খুলে মিশতে পারেন না। সপ্তমে কেতু আছে, বিবাহ নিয়ে আপনি বিবাহের ব্যাপারে উদাসীন। কেতু কী করে উদাসীন করে দেয়? আপনার সামনে একজন প্রপার পার্টনার রয়েছে, তাকে অ্যাকসেপ্ট করলে আপনার সমস্যা মিটে যাবে, কিন্তু কেতু আপনাকে অ্যাকসেপ্ট করতে দিচ্ছে না। পঞ্চমে কেতু আছে, প্রথমে খুব উচ্ছ্বাসিত প্রেম নিয়ে, তারপরে হঠাৎ বড় একটা অশান্তি হলো, তারপরে আপনি নিজেকে একা করে দিলেন বা একা হয়ে গেলেন। তারপরে সেই প্রেম জায়গা থেকেই না, আমার প্রেম আমার জন্য তো নয়, আমি প্রেম করব না, তো আপনি এই রিলেশনশিপ থেকে পুরো কেটে বেরিয়ে গেলেন। এরকম কিন্তু প্রবলেম হয়। বিচ্ছিন্নতা, অ্যাস্ট্রোলজি এই ধরনের প্রবণতাকে কার্মিক প্যাটার্নের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করে। এবার দেখুন তাহলে কার্মা কাটে না কেন? এখানে আমরা মূল প্রশ্নে আসবো ভিডিও, তবে তার আগে আপনাদেরকে বলবো যে যারা কনসালটেশন করাতে পারছে না তারা অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মাত্র মান্থলি 59 টাকা আমাদের চ্যানেল মেম্বারশিপ নিতে পারেন। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন যে মেম্বারশিপ নিলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন 9433821066, যে নাম্বারটা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব, এবং অ্যাড করা হয়ে গেলে এবং মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। যে নাম্বার দেখছেন ওখানেই আপনি বলবেন যে আমি মেম্বারশিপ নিয়েছি, এবং আপনার ডেট টাইম প্লেস দিয়ে একটি প্রশ্ন প্রতি মাসে একটা করে প্রশ্ন, জেনুইন প্রশ্ন জিজ্ঞাসা করে যেতে পারবেন, উত্তর পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। বিভিন্ন পুজোপাত তিথি নক্ষত্র তার বেসিসে আমরা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আগেই প্রোভাইড করে দেবো, মানে হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি জানিয়ে দেবো। এবং আপনার যদি কোনো রকমের সমস্যা থাকে তার বেসিসে ভিডিও বানিয়ে দেবো। এবং সবচেয়ে বড় কথা, যারা রেমেডি করাতে পারছে না অর্থের কারণে, কারণ রেমেডি করতে গেলে অর্থ লাগে, যারা রেমেডি করতে পারছে না তাদের জন্য তাদের হরোস্কোপের সঙ্গে কম্বাইন করে মাসভিত্তিক আমরা রেমেডিও প্রোভাইড করে দেবো তাদেরকে, যাতে করে তারা সেই রেমেডিগুলো করে ভালো থাকতে পারে। সেখানে সায়েন্টিফিক রেমেডি থাকে, কোনো রকমের অর্থ খরচা করার রেমেডি থাকে না। তাই জন্যই আমি আপনাকে বলবো যে আপনি আর যাই করুন অবশ্যই করে কিন্তু মেম্বারশিপ নিয়ে নিন। যদি কনসালটেশন আপনি করাতে অক্ষম হন আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে নেবেন এবং আমাদেরকে কিন্তু সেটা জানিয়েও দেবেন আপনি মেম্বারশিপ নিয়েছেন। হ্যাঁ, দেখুন প্রথম কারণ হলো মানুষ ফল পরিবর্তন করতে চায় কিন্তু কারণ পরিবর্তন করতে চায় না। ধরুন একজন মানুষ বারবার ভুল মানুষের ওপর বিশ্বাস করছেন, তারপর তিনি একটা মন্ত্র জপ করলেন যে আমার জীবনে ভালো মানুষ আসুক, মনে মনে স্থির করলেন আমার জীবনে ভালো মানুষ আসুক, কিন্তু তিনি এখনও একই ধরনের মানুষকে বেছে নিচ্ছেন। সেই রেড ফ্ল্যাগ অর্থাৎ লাল সিম্বল বা রেড সিম্বল যেগুলো আছে সেগুলোকে উপেক্ষা করছেন, নিজের সীমারেখা তৈরি করছেন না, অতিরিক্ত আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তাহলে শুধু মন্ত্র জপ করে কীভাবে ফল সম্পূর্ণ পরিবর্তন হবে? একটা জিনিস দেখুন, ধরুন এইভাবেই ব্যাপারটাকে ভাবা যাক, কারুর পঞ্চমে রাহু আছে বারংবার প্রেম কাটছে, তাহলে প্রশ্নটা হলো কি, তিনি রাহুর মন্ত্র জপ করতে শুরু করলেন, তাহলে তো রাহু আমাকে ফল দেবে, আশা নিয়ে মন্ত্র জপ করতে শুরু করলো, কিন্তু প্রবলেম মিটলো না। কী করে মিটবে? সেই ব্যক্তি তো সত্যি কথা বলতে গেলে কারণটাকেই পরিবর্তন করতে চাইছে না। আমি আবারও বলবো, যে জায়গায় এই একই রকম প্যাটার্ন রিপিট হচ্ছে, আপনি দেখুন আপনি একই ভুল করছেন তাই একই প্যাটার্নটা রিপিট হচ্ছে। আপনি মন্ত্র জপ করুন, তার সঙ্গে নিজেকেও বদলান। কারণ আপনি যদি একই ধরনের পার্টনার চুজ করেন তাহলে তো রিলেশনশিপটা তো কাটবেই। তাহলে কি হবে? আপনাকে নিজেকে পরিবর্তন, আপনার কারণটাকে পরিবর্তন করতে হবে, যে কারণগুলো কিন্তু যদি কারুর ক্ষেত্রে দ্বিতীয়ভাবে রাহু থাকে, সে অর্থ উপার্জন কীভাবে হবে সেটা জানে না, সে বিভিন্ন রকমভাবে ট্রাই করে যাচ্ছে এবং অর্থ তার থাকছে না। হ্যাঁ, তাকে তো তার সঠিক অর্থ উপার্জনের পথটা খুঁজে বার করতে হবে। অর্থাৎ কি, যে কথাটা আমি বলতে চাইছি, যে
আপনাকে আর যাই হোক সেই পরিবর্তন মানে কারণটাকে পরিবর্তন করতে হবে। দেখুন, মন তো আপনাকে শক্তি দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। দেখুন, কার্মা অনেক সময় আচরণের প্যাটার্ন। ধরুন একজনের ব্যক্তি রাগ করেন, রাগ করে সম্পর্ক নষ্ট করেন, তারপর বললেন আমার কর্ম খারাপ, কিন্তু যদি তিনি নিজে রাগ নিয়ন্ত্রণের চেষ্টাই না করেন তাহলে একই ঘটনা আবারও ঘটবে। তাই অনেক সময় কার্মা কাটার প্রথম ধাপ হলো নিজের আচরণকে দেখা। আপনি অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করবেন, আমি কি একই ভুল করছি? আমি কি একই ধরনের মানুষকে জীবনে আনছি? আমি কি একইভাবে সিদ্ধান্ত নিচ্ছি? আমি কি নিজের সীমা বুঝতে পারছি? 3 নম্বর হলো, কার্মা কি কোনো শাস্তির, এখানে কিন্তু কোনো রকমের কুপন নয়। মানে আপনি অতীতে কোনো মানে অন্যায় করেছেন, সেই পানিশমেন্টের কুপন হিসেবে এই জীবনে এই ফলটা পাচ্ছেন, এরকম নয়। অনেক মানুষ ভাবে আমি পুজো করলাম, হ্যাঁ, তাই আমার সব সমস্যা শেষ হয়ে যাবে। অর্থাৎ আমি এই কথাটাই বলছি যে অন্যায় করেছেন, আপনি ভাবছেন যে পুজো করছে মানে পুজোটাকে একটা কুপন হিসেবে ভাবছেন যে তাহলেই সমস্যা শেষ হয়ে যাবে, কিন্তু আধ্যাত্মিকতা কোনো ব্যবসায়িক লেনদেন নয়। আমি একটি পুজো করলাম, ঈশ্বর আমাকে সব সমস্যামুক্ত করে দেবেন। আমি আবারও এটা বলবো যে জিনিসটা ভালো করে বুঝবেন, এটি আধ্যাত্মিকতার গভীর দর্শন নয়। পুজো এবং প্রার্থনা আমাদের ভিতরে পরিবর্তনের জন্য। সেগুলি আমাদের মনকে শান্ত করতে পারে, আত্মনিয়ন্ত্রণ করতে পারে, ভয় কমাতে পারে, ধৈর্য বাড়াতে পারে, ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কিন্তু যদি মানুষ প্রার্থনা করে বেরিয়ে এসে আবার একই অন্যায় কাজ করতে চলে যায়, তাহলে পরিবর্তনটা কোথায়? সেই জন্যই বলা হচ্ছে যে কার্মার জন্য যে সমস্যাটা হচ্ছে, সেই যে পানিশমেন্ট আপনি পাচ্ছেন প্ল্যানেটগুলোর থেকে, তার অর্থ এটা না যে আপনি কোনো পুজো করলেন, পুজোটাকে একটা কুপন হিসেবে চিন্তা করবেন যে কুপনটা কেটে নিলাম, যে এবার তো আমার এটা এই কর্মফলটা কেটে গেল। যে কোনো রেমিডি কোনো দিন কোনো কুপনের মতো কাজ করে না, ঠিক আছে? এটা মনে রাখবেন। আচ্ছা, কার্মা এবং কজ অ্যান্ড এফেক্টটা কী দেখুন। বিজ্ঞানের একটি মৌলিক ধারণা হলো কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ কারণ থাকলে তার ফল তৈরি হয়। আপনি যদি প্রতিদিন ভুল খাবার খান, শরীর তার প্রতিক্রিয়া দেখাবেই। আপনি যদি দীর্ঘদিন না ঘুমোন, শরীর তার প্রতিক্রিয়া দেবে। আপনি যদি বছরের পর বছর ভুল আর্থিক সিদ্ধান্ত নিয়ে থাকেন, আর্থিক সমস্যার সম্ভাবনা তৈরি হবে। আপনি যদি সম্পর্কের মধ্যে প্রতিদিন অপমান, সন্দেহ এবং রাগ ব্যবহার করেন, সম্পর্ক ধীরে ধীরে আপনার দুর্বল হবে। এগুলিও এক ধরনের কর্মফল। অর্থাৎ কর্মফল শুধু আধ্যাত্মিক বা অলৌকিক বিষয় হিসেবে না দেখে আমরা এটাকে বুঝতে পারি কজের সঙ্গে অ্যাকশন, তার সঙ্গে টাইম লাইন ইকুয়াল টু রেজাল্ট। আপনি আজ যা করছেন তার ফল হয়তো আজই আসবে না, কখনো 1 মাস পরে, কখনো 1 বছর পরে, কখনো 10 বছর পরে। এই কারণেই অনেক সময় মানুষ ভুলে যায় আমি কি করেছি, কিন্তু জীবন তার কজ অ্যান্ড এফেক্ট কিন্তু ধরে রাখে। আপনি দেখবেন হয়তো আপনার মাথায় থাকছে না, আপনার কর্ম কোথাও না কোথাও নিশ্চয়ই ভুল ছিলই, যে জন্য কিন্তু আপনি সমস্যার মধ্যে ভুগেছেন। কোথাও না কোথাও কিছু ভুল ছিলই। এবার প্রশ্ন হচ্ছে কি, জ্যোতিষ কি কর্মফল পরিবর্তন করে? এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দরকার। জ্যোতিষশাস্ত্রকে যদি ব্যবহার করা হয় আপনার জীবন সম্পূর্ণ ধ্বংস, কিছুই করার নেই এইভাবে, তাহলে এটি কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু জ্যোতিষশাস্ত্রকে যদি ব্যবহার করা হয় সেলফ অ্যাওয়ারনেস, টাইমিং টুল হিসেবে, তাহলে এটি মানুষের জীবনে সাহায্য করতে পারবে। যেমন যদি কোনো সময় আপনার জন্মছকে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের প্রবণতা বেড়ে যায়, তাহলে আপনি আগে থেকেই যদি জানেন ব্যাপারটা, অর্থ সঞ্চয় করবেন, ঝুঁকি কমাবেন, সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ করবেন, নিজের মানসিক প্রস্তুতি নিতে পারবেন। অর্থাৎ অ্যাস্ট্রোলজি হয়তো আপনাকে ঝড় আটকাতে পারবে না, কিন্তু আপনাকে ছাতা দিয়ে সাহায্য করতে পারবে। আর কোনো অ্যাস্ট্রোলজার কোনো জায়গায় বসে থাকে আপনার মনের ইচ্ছেটাকে ফুলফিল করার জন্য কিন্তু নয়, সঠিক কথা বলার জন্য। শনির কর্মফল কেন এত কঠিন বলে মনে হয়? শনির কাজই হলো আপনাকে বাস্তবতার সামনে দাঁড় করানো। যেখানে অন্য গ্রহ আপনাকে সবসময় স্বপ্ন দেখাবে, শনি জিজ্ঞাসা করবে তুমি কি সত্যিই এর জন্য প্রস্তুত? আপনি যদি সাফল্য চান, শনি জিজ্ঞাসা করে তুমি কি পরিশ্রম করতে পারবে, তবেই কিন্তু তুমি পাবে। আর যদি অর্থ চান, শনি জিজ্ঞাসা করবে তুমি কি অর্থের দায়িত্ব নিতে পারবে। আপনি যদি ভালো সম্পর্ক চান, শনি পরিষ্কার জিজ্ঞাসা করবে তুমি কি দায়িত্ব নিতে পারবে। এই কারণে শনির সময় অনেক মানুষ বলে আমার কার্মা কাটছে না। আসলে অনেক সময় শনি কার্মা কাটছেন না, শনি আপনাকে কর্মের ফল বুঝতে এবং নিজের ভিতরে দুর্বলতা সংশোধন করতে বাধ্য করছেন। কর্মফল পরিবর্তনের 5টি বাস্তব ধাপ। প্রথম হলো নিজের পুনরাবৃত্ত ভুলগুলো চিহ্নিত করুন। নিজেকে জিজ্ঞাসা করুন আমার জীবনে কোন সমস্যা বারবার আসছে, কেন সেটা বারবার হচ্ছে। একই ধরনের সম্পর্ক, একই ধরনের আর্থিক ক্ষতি, একই ধরনের ঝগড়া, একই ধরনের ব্যর্থতা, যে সমস্যাটি বারবার আসছে সেখানে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে থাকতে পারে। দ্বিতীয় হলো দোষারোপ বন্ধ করুন। কর্মফল পরিবর্তনের সবচেয়ে বড় বাধা হলো সবসময় অন্যকে দোষ দেওয়া। অবশ্যই সব সমস্যা আপনার দোষ হতেও পারে না, কিন্তু নিজের অংশটুকু আপনাকে স্বীকার করতে হবে। প্রশ্ন করুন এই পরিস্থিতিতে আমার ভূমিকাটা কী ছিল, আমার কি কোনো ভুল ছিল, আমি কিভাবে পরিস্থিতিটাকে মোকাবিলা করলে সমস্যা কম হতো। এই প্রশ্নটি খুব শক্তিশালী।
দ্বিতীয় বা তৃতীয় হলো সচেতন সিদ্ধান্ত নিন। কর্মফল পরিবর্তনের অন্যতম বড় শক্তি হলো সচেতন সিদ্ধান্ত। অবশ্যই কিন্তু খুব কসাসলি চয়েস করুন। আগে আপনি রাগের বশে উত্তর দিচ্ছেন, এবার 10 মিনিট অপেক্ষা করে উত্তর দিন। আগে আপনি আবেগের বশে টাকা বিনিয়োগ করতেন, এবার তথ্য যাচাই করুন। আগে আপনি শুধু ভালোবাসার জন্য ভুল সম্পর্ক মেনে নিতেন, এবার নিজের আত্মসম্মানকে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। এই ছোটো ছোটো পরিবর্তনই আপনার কার্মিক প্যাটার্ন পরিবর্তন করতে শুরু করবে। চতুর্থ হলো নিজের কাজের ফল গ্রহণ করুন। কর্মফল কাটার মানে অতীতকে অস্বীকার করা নয়, বরং অতীতের ফল থেকে শিক্ষা নেওয়া। আপনি ভুল করেছেন, স্বীকার করুন। কাউকে কষ্ট দিয়েছেন, সম্ভব হলে ক্ষমা চান। অন্যায় করেছেন, সংশোধন করুন। এটাই প্রকৃত আধ্যাত্মিকতা। উপাচারকে আচরণের সঙ্গে যুক্ত করে দিন। যদি আপনার শনির উপাচার করেন তাহলে জীবনে শৃঙ্খলা আসবে। যদি বৃহস্পতির উপাচার করেন তাহলে জ্ঞান, নৈতিকতা এবং সৎ আচরণ বৃদ্ধি করুন। যদি শুক্রের উপাচার করেন তাহলে সম্পর্কের ক্ষেত্রে সম্মান এবং ভারসাম্য বজায় রাখুন। যদি বুধের উপাচার করুন তাহলে যোগাযোগের ক্ষেত্রে সত্যতা এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন। যদি রাহুর কোনো উপাচার করেন তাহলে নিজের ইচ্ছা অনিচ্ছাকে একটা লিমিটের মধ্যে বাঁধুন। যদি কেতুর জন্য কোনো উপাচার করেন তাহলে অবশ্যই কিন্তু আননেসেসারি কাউকে মানসিকভাবে বিচ্ছিন্ন করবেন না, কাউকে জোর করে দূরে সরিয়ে দেবেন না, কাউকে জোর করে রিফিউজ করবেন না বা কাউকে রিফিউজ করবেন না, এইগুলো মাথায় রাখুন। মন্ত্র কি কর্মফল পরিবর্তন করে? মন্ত্রের 3টে স্তর আছে। প্রথম স্তর হলো শব্দ। মন্ত্রের শব্দ থেকে একটি নির্দিষ্ট ছন্দে নিয়ে যেতে পারে। মন্ত্র মানে কি মনের যে ত্রাণ মেশা, সেই ত্রাণ মেটানোটা, সেখান থেকে কিন্তু মন্ত্র কথাটা কিন্তু তৈরি হচ্ছে। দ্বিতীয় হলো কি মনোযোগ। জপ করার সময় মন একটি নির্দিষ্ট বিষয়ের ওপর কেন্দ্রীভূত হবে। তৃতীয় স্তর হলো আচরণ। যদি মন্ত্রের অর্থ আপনার আচরণে প্রতিফলিত হয় তখনই প্রকৃত পরিবর্তন হয়। উদাহরণস্বরূপ আপনি শান্তির মন্ত্র জপ করছেন কিন্তু সারাদিন মানুষকে অপমান করে বেড়াচ্ছেন, তাহলে মন্ত্রের গভীর উদ্দেশ্য আপনার জীবনে প্রকাশ পাচ্ছে না। মন্ত্র হলো পরিবর্তনের সহায়ক। এবার প্রশ্ন হলো, অনেকেই বলে কি যে দান করছি তাহলে কি কর্ম কাটবে? দান অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিকতা হতে পারে, কিন্তু দানের পেছনে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু দান করেন শুধু এই আশায় যে আমি দান করলাম তাই আমার সব কর্মফল শেষ হয়ে যাবে, তাহলে এটি একটি লেনদেনের মতো হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন সহানুভূতি থেকে, দায়িত্ববোধ থেকে, অন্যকে সাহায্য করার মানসিকতা থেকে, তাহলে এটি আপনার চরিত্রকে পরিবর্তন করবে। আর চরিত্রের পরিবর্তন কর্মফলের পরিবর্তনের অন্যতম বড় মাধ্যম। কেন কিছু মানুষ একই সমস্যা সারা জীবন আটকে থাকে? এর মূল কারণ হলো তারা সমস্যাকে জীবনে স্বীকার করে না, তারা সবসময় অন্যকে দোষ দেয়, তারা নিজের আচরণকে পরিবর্তন করে না, তারা শুধু বাইরের উপাচার করে। তাই তারা দ্রুত ফল চায়, তারা একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করে। একই কাজ করে ভিন্ন ফল আশা করা মানসিকভাবে একটি বড় সিদ্ধান্ত। এবার কার্মা কাটে না, নাকি আমরা কার্মা তৈরি করা বন্ধ করি না? দেখুন, এটাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক মানুষ ভাবে আমার কার্মা খুবই খারাপ, কিন্তু তাদের জীবন দেখলে বোঝা যায় তারা এখনও মিথ্যা কথা বলছে, অন্যকে ব্যবহার করছে, রাগ দিয়ে সম্পর্ক নষ্ট করছে, লোভের কারণে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, নিজের ভুল স্বীকার করছে না। আপনি কি কার্মা কাটাতে চাইছেন, নাকি নতুন কার্মা তৈরি হওয়া বন্ধ করতে চাইছেন? একদিকে আপনি পুরনো সমস্যার ফল পাচ্ছেন, অন্যদিকে আপনি নতুন কারণ তৈরি করছেন, তাই সমস্যা শেষ হচ্ছে না। কার্মা পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি হলো অ্যাওয়ারনেস। যেদিন আপনি বলবেন হ্যাঁ এই সমস্যা আমারও কিছু ভূমিকা আছে, সেদিন থেকে পরিবর্তনটা আপনার জীবনে শুরু হবে। কারণ সচেতনতা ছাড়া কোনো আধ্যাত্মিকতা সম্পূর্ণ হয় না। আপনি মন্ত্র যতই জপ করুন, যতই পুজো করুন, যতই জ্যোতিষশাস্ত্র জানুন, যদি আপনি নিজেকে না দেখেন তাহলে পরিবর্তন অসম্পূর্ণ থেকে যাবে। আধ্যাত্মিক দৃষ্টিতে কার্মা কোনো প্রতিশোধ নয়, কার্মা হলো শিক্ষা। জীবনে কখনো কখনো আমাদের এই ধরনের পরিস্থিতি বারবার নিয়ে আসে, কারণ আমরা এখনও সেই শিক্ষা বুঝিনি। একই ধরনের মানুষ বারবার আসা, হয়তো আপনাকে সীমারেখা শেখানো হচ্ছে। একই ধরনের আর্থিক সমস্যা আসা, হয়তো আপনাকে দায়িত্ব শেখানো হচ্ছে। একই ধরনের সম্পর্কের সমস্যা আসছে, আপনাকে আত্মসম্মান শেখানো হচ্ছে। একই ধরনের ব্যর্থতা আসছে, আপনাকে সঠিক পদ্ধতি শেখানো হচ্ছে। তাই সবসময় প্রশ্ন করবেন না আমার কার্মা কবে কাটবে। এই অভিজ্ঞতা আমাদেরকে এটাই শেখাতে এসছে যে আপনি যখন শিক্ষা গ্রহণ করছেন তখন আপনার কার্মিক প্যাটার্নের পুনরাবৃত্তি ধীরে ধীরে বন্ধ হতে শুরু করছে। অনেকেই চেয়েছিল আমার কাছে লক্ষ্মী গণেশের একটা লিঙ্ক। আমি খুব ভালো কোয়ালিটির লক্ষ্মী গণেশের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা ক্রয় করতে পারেন। অনেকেই উপকার পেয়েছে, আপনারাও পাবেন। আপনারা নিন, আপনারা নিয়ে পূজা অর্চনা করুন। যদি কেউ আমাদের এই লিঙ্কে ক্লিক করে লক্ষ্মী গণেশ কেনেন, তাদের জন্য একটা বিশেষ সুবিধা আমরা দিয়েছি। তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুক, হোয়াটসঅ্যাপ করলে আমরা তাদেরকে বলে দেবো কীভাবে সেটি মেনটেন করবেন। খুবই সহজ মেনটেন করা, আমি এইটুকু বলবো, কোনো অসুবিধে হয় না, আপনি মেনটেন করতে পারবেন খুব সুন্দরভাবে। আমরা মেনটেনের সম্পূর্ণ প্রসিডিওর, ধরুন একটা লক্ষ্মী গণেশ কিনলে তো হলো না বাড়িতে স্থাপন করা, তাই ঘরোয়া উপায় খুবই কম আপনার সময় দিয়ে যারা অতিরিক্ত ব্যস্ত মানুষ তাদের জন্য কিভাবে মিনিমাম উপাচারটা করবেন লক্ষ্মী গণেশকে রেখে তাদেরকে আমরা জানিয়ে দেবো। এবং ভালো কোয়ালিটির অরিজিনাল লক্ষ্মী গণেশ এই লিঙ্কে দিয়ে দিচ্ছে, সেখান থেকে ক্লিক করে আপনি কিন্তু দেখে নেবেন। এবং সেটা দেখে নিলে আমরা তার বেসিসে আপনাদেরকে কিন্তু
যদি ক্রয় করে হোয়াটসঅ্যাপে জানান, আমরা মেনটেন করবেন কীভাবে সেটা আপনাকে কিন্তু আমরা জানিয়ে দেবো। তাই দেরি না করে একজোড়া লক্ষ্মী গণেশ অবশ্যই কিন্তু আজই অর্ডার করে দিন। আমি ভালো কোয়ালিটি দিয়ে দিচ্ছি, অনেক আছে লিঙ্কের মধ্যে অনলাইনে, কিন্তু ভালো কোয়ালিটির কিছু আমি দিয়ে তারাই রিপোর্ট দিয়েছে, তাদের যেখান থেকে উপকার পেয়েছে, মানে তারা যে অরিজিনাল বা ভালো কোয়ালিটির লক্ষ্মী গণেশ পেয়েছে তাদের লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারাও ক্রয় করে রেখে দিন। হ্যাঁ, দেখুন আজকের ভিডিও থেকে আমরা বুঝলাম কর্ম কোনো জাদুর মতো একদিনে মুছে যাবে না। কর্মফল পরিবর্তনের জন্য সচেতনতা, সঠিক সিদ্ধান্ত, নিজের ভুল স্বীকার করার ক্ষমতা, পুরনো অভ্যাস, নৈতিক জীবনযাপন, আধ্যাত্মিক অনুশীলন, ধৈর্য এবং সময়টা গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র আপনাকে প্রবণতা বুঝতে সাহায্য করবে, আধ্যাত্মিকতা আপনাকে নিজের ভিতরে তাকাতে সাহায্য করবে, বিজ্ঞান আপনাকে কজ অ্যান্ড এফেক্ট বুঝতে সাহায্য করবে, কিন্তু শেষ পর্যন্ত আপনার জীবনে সবচেয়ে বড় কর্মফলে পরিবর্তনের শক্তি হলো আপনার বর্তমান সিদ্ধান্ত। আজ আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন আগামী দিনে সেটাই আপনার কর্মফল তৈরি করছে। অবশ্যই যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আমি আমার কার্মিক প্যাটার্ন পরিবর্তন করতে প্রস্তুত। নমস্কার।